দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সারপ্রাইজ দেব বলে, বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কেউ একবারও বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। আমি ভালো করে বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তির ভাবটা বেশি ছিল। সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা আমার পেছন পেছন আসে। কিরে নিলয়, হঠাৎ বাড়িতে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা হয় নাই, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। ও, তা আবার কখন যাবি? বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। এইমাত্র বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। ও, এখন না এসে কিছুদিন পর আসতি? এখনো অনেক লেনাদেনা বাকি আছে আমাদের। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কিরে বাবা, চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে? না মা, সমস্যা হয় নাই, এমনি আসলে তোমাদের দেখতে আসছি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না? না মা, আমি ক্লান্ত, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাব কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে গেছে, শুধু মা ছাড়া। সারাদিনের জার্নি করে অনেকটা ক্লান্ত, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে। বুঝতে পারলাম বউ নিয়ে আসছে। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে দেখা বা কথা কোনোটি হয়নি। ওইভাবেই শুয়ে আছি। আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কি না। একটু পর ছোট বোন আসলো। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো ভাইয়া। তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি। আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। ভাইয়া, তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বোঝে, কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন, একমাত্র ছোট বোন। আমার চেহারা দেখে বলে দিতে পারে আমি কি চাই। তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। ভাইয়া, খাবারটা খেয়ে নাও। হুম। ভাই, একটা কথা বলি। বল, কি বলবি? আমার হাতে খাইয়ে দিব তোমাকে? দে, অনেকদিন হলো কারো হাতে খাবার খাই না। তারপর ছোট বোন খাবার খাইয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, সাথে ছোট ভাইও ছিল। আম্মু বলল, নিলয়, কি আনলি আসার সময়? আমাদের একটু দেখা। এনেছিলাম অনেক কিছু, কিন্তু কাকে দেব বুঝতে পারছি না। তখন বাবা বলল, কাকে দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি? একটা মুচকে হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার। কেন? না, এমনি। আমি এখন কিছু খুলতে পারবো না, 2 দিন পরে খুলব। তারপরে সবাই চলে গেল। কি আজব দুনিয়া! আমার থেকে তাদের কাছে জিনিসের দামটাই বেশি। স্বার্থপর এই জগৎ সংসার, বড়ই অদ্ভুত এর নিয়ম শৃঙ্খলা। রাশেদ হালিমা নামের একটি মেয়েকে এলাকার মুরব্বীদের পছন্দে তাদের কথাতে বিয়ে করেন। রাশেদের মন মানসিকতা অনেক বেশি ভালো থাকায় হালিমার মতো গরিব মেয়েটিকে সবাই বিয়ে করতে বলে রাশেদকে। রাশেদ হালিমাকে বিয়ে করার সাথে সাথে তার বৃদ্ধ বাবা মাকেও নিজ বাড়িতে নিয়ে আসে। নিজের বাবা মায়ের মতোই তাদের নিয়ে পরিবার গড়ে তোলে। একদিন ঘুমোতে যাওয়ার সময় হালিমাকে রাশেদ বলল, হালিমা, আমি তো আগামী সপ্তাহে চলে যাচ্ছি, তুমি পারবে না তোমার বাবা মাকে নিয়ে থাকতে? তা তো থাকবো, কিন্তু তোমাকে ছাড়া কষ্ট হবে গো। কষ্ট তো আমারও হবে গো, কি আর করবো, যেতে তো হবেই। 1 সপ্তাহ পর রাশেদ প্রবাস জীবনে পাড়ি জমালেন। প্রবাস থেকে রাশেদ কাজের অবসর সময়ে নিজের সহধর্মিণীর সাথে যোগাযোগ রাখতেন, কিন্তু পর্যাপ্ত সময় তিনি দিতে পারতেন না। কেননা প্রবাসে যে কাজ করতে হয়, বায়না দেওয়ার কোনো উপায়ই নেই। আর তার উপর রাশেদ তো একজন সৎ মানুষ। তিনি প্রবাসে থাকাকালীন সময়ে শ্রী হালিমার দিন কাটত মোবাইলে, ইন্টারনেটে, না হলে টিভি দেখে। কেননা বাসায় কাজের বুয়া ছিল। হালিমার কষ্ট হবে বিধায় রাশেদ যাওয়ার আগেই বুয়া ঠিক করে রেখে গেছেন। সারাদিন ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে হালিমার পরিচয় হয় হাবিব নামের একটি অন্য জেলার ছেলের সাথে। সাধারণ পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় তাদের সম্পর্ক। হাবিব বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে হালিমার মনে জায়গা করে নেয়। সারাক্ষণ হাবিব ও হালিমা মোবাইলে আলাপে মগ্ন থাকা শুরু করল। হাবিব বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে হালিমার কাছ থেকে টাকা চায়।
হালিমাও বিশ্বাস করে যখন তখন টাকা দিয়ে দেয়। অন্যদিকে রাশেদ সাহেব হালিমাকে ফোন দিলে হালিমা রিসিভ করে না, সে হাবিবের সাথেই ব্যস্ত থাকে। একদিন রাশেদের ফোনে হালিমা বিরক্ত হয়ে ফোন রিসিভ করল। কি ব্যাপার, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আমার কি আর কাজ নেই নাকি সারাদিন তোমার সাথে পীড়িতের আলাপ করার জন্য মোবাইল নিয়ে বসে থাকবো? তুমি তো আমাকে বউ হিসেবে নয়, বরং কাজের লোক হিসেবে বিয়ে করে এনেছো। সব কাজই আমাকে করতে হয়। এ কি বলছো হালিমা? ঠিকই বলছি, রাখো তো, আমার কাজ আছে। এই বলে রাশেদের ফোনটা কেটে দিয়ে হালিমা হাবিবের সাথে হাসি মুখে আবার মোবাইলে আলাপ শুরু করল। অন্যদিকে রাশেদ সাহেব একটু কষ্ট পেয়ে আবার চিন্তিতভাবে মনমরা হয়ে বসে থাকল। রাশেদ মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। পরিবারে তার বাবা মা কেউ নেই, এক বোন আছে, সেও শ্বশুরবাড়ি। একদিন হাবিবের আবদারে হালিমা দেখা করতে রাজি হল। তারা একটি পার্কে একত্রিত হল। হাবিব হালিমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বলল, দেখো হালিমা, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে নিজে কিছু করতে চাচ্ছি। আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, কিন্তু তার জন্য আমার অনেক টাকার প্রয়োজন, যেটা আমার কাছে নেই। হালিমা একটু চিন্তা করল, তারপর বলল, চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দেব। তুমি ভালো একটা ব্যবসা শুরু করে আমাকে নিয়ে যাও জলদি। হাবিব হালিমার কথা শুনে অনেক খুশি হল। এদিকে হালিমা আর রাশেদের সংসারে অশান্তি চরম পর্যায়ে চলে গেছে। হালিমা রাশেদের কাছে বারবার ডিভোর্স চাইতে লাগল এবং দেনমোহরের টাকা দাবি করে বসল। দেখো রাশেদ, আমার পক্ষে তোমার এই সংসার করা সম্ভব হয়ে উঠছে না। দেনমোহরের ধার্য করা 5 লাখ টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যেতে চাচ্ছি। তুমি অক্ষম, তোমাকে দিয়ে আমার ভবিষ্যৎ নেই। আমি এভাবে পড়ে থেকে আমার জীবন যৌবন নষ্ট করতে পারবো না। আমাকে যদি ভালোবাসো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর আমার বাবা মা নাকি তোমারই বাবা মা, তাহলে তাদেরকে তুমিই দেখো। রাশেদ সাহেব হালিমাকে বোঝানোর অনেক চেষ্টা করার পরও কোনো লাভ হলো না। সে বুঝে গেল এ পাখি আর খাঁচায় থাকার নয়। অবশেষে বাধ্য হয়ে সে হালিমাকে ডিভোর্স দিল এবং দেনমোহরের টাকাও পরিশোধ করে দিল। হালিমা টাকা নিয়ে তার মা বাবাকে রেখেই বাসা থেকে বের হয়ে গেল। হাবিবের হাতে সব টাকা বুঝিয়ে দিল। হাবিব তাকে একটা ভাড়া বাসায় উঠালো। হালিমা তো মহা খুশি, দেনমোহরের পাওয়া 5 লক্ষ টাকা আর নিজের সব গহনা হাবিবকে দিতে পেরে। হালিমা বারবার হাবিবকে ব্যবসা শুরু করে তাকে বিয়ে করে নিতে বলল। হাবিবকে টাকা দেওয়ার পর থেকে হালিমা হাবিবের দেখা পাচ্ছে না। হাবিবের ফোন নাম্বারটিও বন্ধ, এমনকি ফেসবুক, ইমো সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে হাবিব তাকে। এখানে হাবিবাকে একা রেখে সে কোথায় যেন সব কিছু নিয়ে চলে গেছে। হালিমার আর বুঝতে বাকি রইল না যে হাবিব তার সাথে প্রতারণা করেছে। টাকার লোভে তার সাথে সে সম্পর্ক স্থাপন করেছিল এবং এই মিথ্যে ভালোবাসার টানে হালিমা নিজের সংসারটাকে নষ্ট করে ফেলেছে। এখন বুক ফাটা কান্না করা ছাড়া আর কোনো পথই রইল না হালিমার। নিজের ভুল বুঝতে পারল সে। এখন সে না পারবে সে পূর্বের সংসারে ফিরে যেতে, আর না পারবে সুস্থ স্বাভাবিক একটি জীবন যাপন করতে। তার জীবনে বড় ধরনের একটা দাগ লেগে গেল, যে দাগ চাইলেও হয়তো মুছে ফেলা সম্ভব না। তার উপর বাবা মাকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে আসার শাস্তি তো আছেই। বাংলাদেশের অধিকাংশ সংসার ধ্বংসের প্রধান কারণ হচ্ছে পরকীয়া নামক মিথ্যে মায়া। একটা মিথ্যে মায়া একটা সংসার ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি অন্যের সাথে যেমনটা করবেন ঠিক তেমনটাই আপনার সাথেও ঘটবে, হয়তো কিছুদিন পরে বা আগে। সো বি কেয়ারফুল। খাবার টেবিলে বসে ভাইয়া কষে থাপ্পড় দিল। প্লেটে মাত্র হাত দিয়েছি, ভাবি আমার পাশে দাঁড়ানো। ভাবি ভাইয়াকে থামিয়ে দিলেন। আমি থাপ্পড় খাওয়ার পরেও খাবারে হাত দিয়ে খাবার খেয়ে নিলাম, কারণ এই খাবারের উপর রাগ দেখালে সারাদিন আর আমার পেটে খাবার জুটবে না। ভাইয়ার ইনকামের উপরেই আমি চলি। ভাইয়ের কষ্টের কারণেই কয়েক মাস ধরে দুবেলা খাবার খেতে পারছি। এখন 2-1টা ব্যাপার নিয়ে যদি না খাই তাহলে আমি খাবো কোথায়? বড় ভাই যে কোনো ব্যাপার নিয়ে ছোট ভাইকে শাসন করতেই পারে, তার জন্য ভাইয়ের উপরে রাগ দেখানো ঠিক হবে না। ভাইয়া সারাদিন অফিসে কষ্ট করে, তার মাথায় কত ধরনের প্রেশার, তা একটু রাগ ঝাড়তেই পারে। সব কিছুর পরেও ভাইয়া আমাকে ভালোবাসেন। আমার এই বেকার অবস্থায়ও ভাইয়া আমাকে খাওয়াচ্ছেন, এটাই অনেক বড় পাওয়া। ভাইয়া আজ আমাকে থাপ্পড় কেন দিলেন আমি তা ভালো করেই বুঝতে পেরেছি। অপরাধ করেছি বলেই ভাইয়া আমাকে শাসন করেছেন। গতকাল রাতে ভাবির কাছে 1000-2 টাকা চেয়েছিলাম। আমি জানি ভাবির কাছে টাকা আছে, সে সুবাদেই টাকাটা চাওয়া। ভাবি আমাকে ডিরেক্ট না করে দিয়েছেন যে সে টাকা দিতে পারবে না। মাঝে মধ্যে ভাবির কাছ থেকে 50 টাকা বা 100 টাকা করে নেই, তাও অনেকদিন পর পর। যদিও আমার তেমন খরচ নেই বললেই চলে, বাজে আড্ডা বা চা সিগারেট কিছুই নেই আমার মাঝে। তবে মাঝে মধ্যে কিছু টাকার প্রয়োজন তো এমনিই হয়, একটু চলাফেরা তো করতে হয়।
আমি ভাইয়ার কাছে টাকা চাই না কখনো। যদি ভাইয়া নিজ থেকে দেয় তাহলে সেটা রেখে দেই, প্রয়োজন পড়লে ভাবির কাছে টাকা চাই। আসলে ভাবি পছন্দ করে না ভাইয়া আমাকে টাকা দিক। ভাইয়া আমাকে টাকা দিলে ভাবি নানা ধরনের কথা বলে। এই তো সেদিন। এত বড় একটা দামড়া ভাই এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে, তুমি কিছু বলো না কেন? থাক, ও তো পড়াশোনা করতেছে, পড়াশোনার ফাঁকে 2-1টা টিউশনি করায়, তাতেই হচ্ছে। পড়াশোনা শেষ করে ভালো একটা জব খুঁজে নিবে। হ্যাঁ, সবই তো হচ্ছে, তোমার টাকায় চলতেছে, তোমার খাচ্ছে, এভাবে আর কতদিন? কি করব বলো, ও তো আমারই ছোট ভাই, আর ও এখানের কলেজে পড়াশোনা করছে। আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? তুমি ওকে হোস্টেলে থাকতে বলো, আমার এসব ভালো লাগছে না। মন চাইলে বাইরে গিয়ে খেতে পারি না, ঘুরতে পারি না, বাসায় নিজের ইচ্ছা মতো চলাফেরাও করতে পারি না। তোমার ভাইকে রেখে তো আর বাইরে খেতে যেতে পারবো না, তোমার মন খারাপ হয়, আরো কত কিছু। আর তাছাড়া আমি একটা মহিলা মানুষ, ইজিলি ভাবে চলা যায় না। কি বলো তুমি? আমার ভাই তো তোমারও ভাই, ওকে কোথায় রাখবো বলো? কোথায় রাখবে তা তুমি জানো, আমি বলবো কেন? তবে তোমার ভাইকে এ বাসায় রাখা চলবে না। আমি তাদের কথাগুলো দরজার অপর পাশ থেকে শুনছিলাম। সবেমাত্র টিউশনি শেষ করে বাসায় ফিরলাম। যেই কলিং বেল চাপ দিতে যাব তখনই কথাগুলো শুনলাম। মনে হচ্ছিল আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এত কথা শুনতে হবে আমার এই জীবনে? এখান থেকে বাসায়ও যেতে পারছি না। মা কত আশা করে আমাকে ভাইয়ের কাছে পাঠিয়েছেন। এখান থেকে হুট করে চলে গেলে বা ব্যাপারগুলো মা জানতে পারলে খুব কষ্ট পাবে। বাবা আর মা তারা দুজনে গ্রামের বাড়িতে থাকেন। ভাইয়া বিয়ে করার পরে তার শ্বশুরের সহযোগিতার সুবাদে ভালো একটা জব পেয়েছেন, মাইনেটাও মোটা অঙ্কের। ভাইয়া মাস শেষে মা এবং বাবার জন্য টাকা পাঠান, তাতে আমাদের সংসারে কিছুটা স্বস্তি মেলে। মায়ের কথায় আমি এই শহরের কলেজে ভর্তি হয়েছি। ভর্তিটা অবশ্য ভাইয়াই করিয়ে দিয়েছিলেন মায়ের বলার কারণে। কলিং বেল চাপ দেওয়ার পরে, দরজা খুলে দেওয়ার পরে আমি শুনেও না শোনার ভান ধরে আমার বিছানায় চলে গেলাম। ভাবি কিছুক্ষণ পরে এসে আমাকে আর ভাইয়াকে খাবার দিলেন। ভাবিও বসছে আমাদের সাথে খেতে। ভাইয়ার প্লেট থেকে মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে বলল, ছোট, পড়াশোনার কি অবস্থা? কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, সমস্যা হবে কেন? তোমরা যেখানে আছো সেখানে সমস্যা হওয়ার কথাই আসে না। শোন, তুই কলেজের হোস্টেলে বসেই পড়াশোনা কর। তোর তো দরকার আছে ভালো রেজাল্ট করার, আর আম্মাও ভালোর জন্য পাঠালো। এখানে থেকে রেজাল্ট খারাপ হোক তা আমিও চাই না। ভাইয়া, আমিও ঠিক করেছি হোস্টেলে উঠব। ওখানে 3টা টিউশনিও পেয়েছি। কদিন ধরে ভাবছি তোমাদেরকে বলবো, কিন্তু তোমরা রাগ করো কিনা সেজন্য আর বলতে পারিনি। তাই নাকি? এটা তো ভালো। তাহলে আমি তোর কলেজে কথা বলে দিব। কোনো ধরনের সমস্যা হলে তো আমি আছি। আমি বুঝতে পারলাম ভাবি অনেক খুশি হয়েছে, আর ভাইয়াও বেঁচে যাবে ভাবির কথাগুলো শোনার থেকে। আমারও কিছুটা ভালো লাগছে। অন্তত তাদের ঘাড়ের বোঝা থেকে তো মুক্তি দিতে পারবো। খেয়ে থাকি না খেয়ে থাকি তা তো কেউ দেখবে না। কিন্তু বিপত্তি ঘটল। কোনো এক সমস্যার কারণে আমি কলেজের হোস্টেলে উঠতে পারলাম না। আরও কিছুদিন থাকতে হবে এই বাসায়। ভাবের কপাল যেন কুঁচকে গেল। আমি না যাওয়াতে তার যেন সমস্যা হয়ে গেল। সব কিছু বুঝি, কিন্তু আমার মতো ছেলেরা যে প্রকাশ করতে পারে না। আমার মতো ছেলেদের যে ভাইয়ের ঘাড়ের উপরে বসে খেতে হয়। মধ্যবিত্ত ছেলেদের অনেক কিছু সহ্য করতে হয়। চাইলেই সব কিছু চাওয়া যায় না, চাইলেই সব কিছু পাওয়া যায় না। সব কিছু নীরবে মানিয়ে নিতে হয়। আমাদের মতো ছেলেদের কাছে বাবা মায়েরা অনেক কিছু আশা করে, আমাদের নিয়ে ভাবে, কিন্তু আমরা সামর্থ্যের কাছে হেরে যাই। আমরা চাইলেই আঘাত দিয়ে কিছু বলতে পারি না, কারণ তারা আমাদের কাছে অনেক কিছুই চায়। চায় ভালো একটা মানুষ হয়ে যেন। আমার ভাইয়া আটকে আছে ভাবির কাছে। ভাবি যেটা বলে সেটাই ভাইয়ার মানতে হবে। ভাবি যে আমার বাবা মাকে মাস শেষে কিছু টাকা পাঠায়, এটাই অনেক। কিছু বলতে গেলে সেই টাকাটাও পাবে না বাবা মা। অনেক কিছুই ভাবতে হয় আমাদের। আর 5 দিন পরে হোস্টেল উঠব, তাই চেয়েছিলাম বাবা মায়ের কাছে গিয়ে একটা রাত থাকতে। গতকাল আমি ভাবির কাছে এই কারণেই 2000 টাকা চেয়েছিলাম যে বাড়িতে যাব। অনেকদিন বাসায় যাওয়া হয় না, আর হোস্টেলে উঠলে আরও অনেক দিন লেট হবে বাসায় যেতে। আমি টিউশনি করে যে টাকাটা পেয়েছিলাম তা বাসায় পাঠিয়ে দিয়েছি, তাই আমার হাত ফাঁকা। কিন্তু টাকা চাওয়ার কারণে যে থাপ্পড় খেতে হবে তা বুঝতে পারিনি। আসলে দোষটা আমারই। ভাবি টাকা দিতে না চাওয়ায় আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল যে ভাবির ভাইকে 1000 টাকা দিতে পারলে আমাকে কেন 2000 টাকা দিতে পারবে না। এটা বলাই ছিল আমার অপরাধ।
ব্যাগ গুছিয়ে ভাইয়ের বাসা থেকে চলে আসলাম। হোস্টেলে এসে কেমন জানি ভালো লাগছে না, কিন্তু পরক্ষণেই মনটা ভালো হয়ে গেল। কারণ আমাদের মতো ছেলেদের কিছু করতে হলে অনেক কিছু সইতে হবে, অনেক কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাময়িক বেদনা ক্ষতির কিছু না, বরং আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। আপনাকে বুঝলেই ভালো থাকা যায়। স্বভাবগত দিক থেকে নয়ন সাহেব একজন খারাপ লোক। অফিসে ইন্টারভিউ দিতে আসা লোকদের কাছে ঘুষের টাকা দাবি করেন এবং টাকা নিয়েও তিনি চাকরি দেন না তাদের। অফিসে অন্যান্য কর্মরত লোকদের সাথে খারাপ ব্যবহার করাও তার বাজে স্বভাব। তার অফিসে হামিদা নামে কাজ করে একটি তরুণী। মাঝে মধ্যেই নয়ন সাহেব অফিস কক্ষে কাজের জন্য আসলেই তার শরীরের দিকে বাজেভাবে তাকান। স্বনামধন্য একটি পোশাক কোম্পানির দায়িত্বে আছেন নয়ন সাহেব। কোম্পানির মালিক দেশের বাইরে থাকেন, তাই কোম্পানির দায়িত্ব নয়ন সাহেবকে দেয়া হয়েছে। বাইরে যাওয়ার আগে মালিক ম্যানেজার থেকে পুরো কোম্পানির দায়িত্বে রেখে গিয়েছিলেন তার হাতে। একদিন হামিদা অফিসের একটি ফাইল নিয়ে রুমে প্রবেশ করেন। স্যার, গত 6 মাসের ডেলিভারি হিসাবে নোট করা হয়ে গিয়েছে, আপনি জমা নিতে পারেন। ওয়াও, গ্রেট জব বেবি, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। শোনো, তোমাকে আমি প্রমোশন দেব। সত্যি বলছেন স্যার? আমার অনেক উপকার হবে স্যার, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। নয়ন সাহেব উঠে দাঁড়িয়ে হামিদার পাশে ঘুরছে। না না, কৃতজ্ঞতা লাগবে না, শুধু আমাকে একটু আদর্শ হাক দিলেই হবে, এই যে এইভাবে। এই বলে নয়ন সাহেব হামিদার 2 হাত স্পর্শ করে ঘাড়ের দিকে এগোতে থাকলে হামিদা তাকে সরিয়ে দিল। এ কি করছেন স্যার? আমার প্রমোশন লাগবে না, আমি আসি স্যার। আরে দাঁড়াও না, প্রমোশন তো তোমায় নিতেই হবে, আর আমাকে আদরও দিতে হবে। এই বলে জোরাজোরি করতে লাগলো হামিদার সাথে। হামিদা গা ঝাড়া দিয়ে নয়ন সাহেবের হাত ছুটিয়ে নেন এবং কান্না করতে থাকে। আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, এত নোংরা আপনার মানসিকতা! ছি, আমি আজই চেয়ারম্যান সাহেবকে সব ফোন করে বলে দিব। এই ঘটনা কাউকে বলতে যেও না, তাহলে তোমার চাকরিও থাকবে না, আর তোমার আরো বড় ধরনের ক্ষতি আমি করবই পাখি। হামিদা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল সেখান থেকে। নয়ন সাহেব অট্র হাসি হাসতে লাগল। বেশ কিছুদিন পর সামিয়া নামের এক তরুণী নয়ন সাহেবের অফিসে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য। সামিয়া দেখতে বেশ রূপবতী আর আধুনিক। নয়ন সাহেবের চোখ যেন তার দিক থেকে সরছেই না। সে লালসার চোখে তাকিয়ে দেখছে সামিয়াকে। আপনি কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আসি তাহলে আজকে। আসসালামু আলাইকুম। নয়ন তখনও ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে সামিয়ার দিকে। পরদিন সামিয়া অফিসে আসলো। নয়ন সাহেব তাকে ডেকে পাঠালেন। জি স্যার, বলুন। এদিকে আসুন, আপনাকে একটা ম্যাপ দেখাই। এই বলে নয়ন সাহেব সামিয়াকে তার কম্পিউটারের সামনে বসিয়ে হাতে হাত রেখে অযথা একটা অফ টপিকে কথা বলছে। মাঝে মধ্যে আবার সামিয়ার ঘাড়ের কাছে গিয়ে ঘ্রাণ নিচ্ছে। পরদিন সামিয়া নয়ন সাহেবের কক্ষে আসলেন। স্যার, আমি নতুন প্রজেক্টটা মিলাতে পারছি না, ক্যান ইউ হেল্প মি স্যার? অফকোর্স ডিয়ার, তোমাকে সাহায্য করবো না তো কাকে করব? চলো, আমি সব হিসেব মিলিয়ে দিচ্ছি। এই বলে নয়ন সাহেব সামিয়ার দিকে এগিয়ে আসলেন। কাগজগুলো দেখার ছলে সে সামিয়ার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান দেখতে লাগলেন। মানে স্যার, এই যে এখানে দেখবেন, এই হিসেবটা মিলাতে পারছি না। আহা, হিসেব সব মিলে যাবে, একে একে 2 ঠিকই হয়ে যাবে। কিন্তু তুমি তো দেখছি একাই 16 আনা, আমাকে কত আনা দেবে শুনি? সামিয়া একটু কথা কেটে বলল, আমি কোনো হিসেবই বুঝতে পারছি না স্যার, আপনি আপনার চেয়ারে বসে বোঝান না, আমি সব বুঝে নেব স্যার। নয়ন সাহেব আর কোনো কথা না বাড়িয়ে সামিয়াকে উঠিয়ে কোমরে হাত দিয়ে ফেলল। কেমন লালসা ভরা চোখে মুখে এগোতেই সামিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এ কি করছেন স্যার? এসব কেমন নোংরামি? আমি এখানে এসেছি কাজের তাগিদে, আর আপনি এমন নোংরামি শুরু করেছেন আমার সাথে। আমি এখনই সবাইকে সব বলে দিচ্ছি। তুমি এই ঘটনা কাউকে বললে তোমার চাকরি থাকবে না সোনামণি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। সামিয়ার কিছু না বলে বের হয়ে গেল। ওই দিন নয়ন সাহেবের ফোনে কোম্পানির চেয়ারম্যানের ফোন আসলো। কথা বলে জানতে পারল কোম্পানির আসল মালিক দেশে এসেছেন এবং আগামীকাল যে কোনো সময় অফিসে আসবেন। সন্ধ্যায় চেয়ারম্যানের কক্ষ থেকে বেল বাজাতে ম্যানেজার নয়ন সাহেব বুঝতে পারলেন চেয়ারম্যান সাহেব তাকে তলব করছেন। তিনি খুব বিনয়ী রূপে এগিয়ে গেলেন। মে আই কাম ইন স্যার? অন্যদিকে ঘুরে থাকা অবস্থায় ইশারায় নয়ন সাহেবকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন চেয়ারম্যান সাহেব। নয়ন সাহেব বেশ হাসিমাখা মুখে এসে বললেন, স্যার, কতদিন পর আসলেন, ভালো আছেন স্যার? এমন অনেকক্ষণ একা একা কথা বলার পর চেয়ার ঘুরল তার দিকে। নয়ন সাহেবের চোখ ছানা বড়া। সে উঠে দাঁড়িয়ে গেলেন। এ তো দেখি সামিয়া। সামিয়া,
তুমি তুমি এখানে? হ্যাঁ মিস্টার নয়ন, আমি এই কোম্পানির চেয়ারম্যানের স্ত্রী এবং এই ইন্ডাস্ট্রির একমাত্র অধিকারিণী। আমার নাম সামিয়া হক। কি অবাক হচ্ছেন? আমি আজ নয়, আরও 3 দিন আগে এসেছি। এখন থেকে ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব আমিই পালন করব। উনি আর দেশে আসবেন না। শুনুন, আমার কার্যক্রম কিছুটা আলাদা সবার থেকে। সেদিন অফিসের সকল কর্মচারীদের ডিটেলস নিয়ে পার্সোনালভাবে যোগাযোগ করে সব কিছু জানতে পারি, আর নিজের চোখে তো বাকিটা দেখেই নিলাম। আপনার উপরে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিয়েছিল, অথচ আপনি সেই চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছিলেন দিনের পর দিন। ঘুষ নেওয়া থেকে শুরু করে কি কি করেননি আপনি। আর আমরা নারীরা কোথায় নিরাপদ? সমাজে, লোকালয়ে, নিজ ঘরে না কর্মক্ষেত্রে? সব জায়গায় এই আপনাদের মতো কিছু অমানুষ রয়েছে যারা নারীদের ভোগ করার ভাবনায় মগ্ন থাকেন সবসময়। নারীকে ভোগবিলাসের বস্তু ভাবেন সবসময়, অথচ এই নারীর পেটেই আপনার জন্ম। নারীরা মায়ের জাত। কোথায় তাদের নিরাপত্তা দিবেন তা না, আপনারা ব্যস্ত তাদের নিরাপত্তা হরণে। আপনার উপর দেওয়া সকল দায়িত্ব তুলে নেওয়া হলো, কাল থেকে আপনারা আর আসতে হবে না। না ম্যাম, আমাকে চাকরিচ্যুত করবেন না দয়া করে। আমার পরিবারের কি হবে ম্যাম? আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাইছি। নো ওয়ে মিস্টার নয়ন, আপনার প্রতিটা ব্যাংকে নোটিশ করা হয়ে গেছে আমার। জালিয়াতি করে যা যা জমিয়েছেন এতদিন, সেগুলো দিয়ে এখন কোর্টের উকিলদের পেছনে ঢালুন। কেননা হামিদা সহ আপনাকে ঘুষের টাকা দেয়া প্রতিটা মানুষ পুলিশ নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। নয়ন সাহেব অঝরে কাঁদতে লাগলেন আর নিজের ভুলের জন্য ক্রমান্বয়ে ক্ষমা চাইতে লাগলেন। ঘুষখোর, জুলুমকারী আর চরিত্রহীন মানুষরূপী অমানুষদের জন্য শাস্তি ভোগ করে তাদের পুরো পরিবার। আর আজ না হয় কাল তাদের পাপের সাজা হবেই হবে। তাই সময় থাকতে নিজের স্বভাব বদলে ফেলুন। ক্ষমতার অপব্যবহার না করে মনিভক্ত হন, নতুবা এই নয়ন সাহেবের মতো সব হারাতে বসেছেন হয়তো আপনিও। তৈয়ব আলী বিভিন্ন পার্কে ও রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ও ফেলনা জিনিস কুড়িয়ে ভাঙারি দোকানে তা বিক্রি করে কোনো রকমে টেনে হিচড়ে পরিবারের খরচগুলো বহন করে। পরিবারে তার মা মরা এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট মেয়েটি হওয়ার সময়ই তার স্ত্রী মারা যায়। তারপর থেকে নিজেই সন্তান দুটি লালন পালন করতে থাকেন। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার স্বপ্নবাজ হল তৈয়ব আলীর ছেলে সুলতান, যে কিনা নিজের পরিচয় লুকিয়ে বড়লোকই দেখাতে ভালোবাসে। পরিবারের হাল ধরা তো দূরে থাক, বরং বাবার কষ্টের ঘাম ঝরানো উপার্জিত টাকা সে জোর করে হলেও নিয়ে যায়, আর বড়লোক বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়িয়ে সেই টাকা উড়িয়ে বেড়ায়। এমনকি নিজের বোনকেও সে পরিচয় দিতে লজ্জাবোধ করে। একদিন সুলতান ও তার বন্ধুরা মিলে একটি পার্কে আড্ডা দিচ্ছে। তখন প্লাস্টিকের বোতল কুড়াতে কুড়াতে তার বাবা তৈয়ব আলী তাদের পাশেই চলে আসে। ছেলেকে দেখে সে দৌড়ে আসে, ছেলেকে উদ্দেশ্য করে বলে, বাবা তুই এখানে? আমার গলাটা হুকে কাঠ হয়ে গেছে রে বাবা, আমার একটু পানি খাওয়াবি? এই তোমার না বলছি রাস্তাঘাটে আমরা দেখলে ধারে কাছে আসবা না, উল্টা পথ দিয়ে কাটটা পড়বা। তোমার কানে ঢুকে নাই? আচ্ছা বাপ, আর আমু না, এখন আমার পরানটা একটু ঠান্ডা কর, একটু কোক দে না বাবা আমারে। ধুর, খয়রাদের মতো করো না তো। এই লো, এখন বিদায় হও এখান থেকে। এই দাঁড়াও দাঁড়াও, এই বোতলগুলোও নিয়ে যাও। তারপর সুলতান আবার বন্ধুদের সাথে আড্ডায় মশগুল হয়ে গেল। অভাগা তৈয়ব আলী ছেলের এমন ব্যবহারে করুণ চাহনিতে ধীরে ধীরে এগোতে থাকলেন। তৈয়ব আলীর ছোট মেয়ে রজনী, বয়স মাত্র 8। মাহারা অভাবের সংসারে ছোট্ট এক লক্ষ্মী। কথায় আছে মেয়েরা বাবার কষ্ট বোঝে। তাই তো এই ছোট বয়সেই বাবাকে একটু সাহায্য করতে পার্কে পার্কে ঘুরে ঘুরে মানুষের কাছে ফুল বিক্রি করে সামান্য কিছু উপার্জন করে। একদিন রজনী দেখল একজন সুন্দরী মেয়ে সুন্দর করে সেজেগুজে বসে আছে। রজনী দৌড়ে তার কাছে গিয়ে বললেন, আপা একটা ফুল নিবেন? আপনার মেলা সুন্দর লাগবে, এই দেখেন আমি দিয়ে দিতেছি। দেখছেন আপা, আপনার একদম পরীর মতো লাগতেছে। তাদের কথার মাঝেই সেখানে সুলতান আসলো। আসলে এই সুন্দরী মেয়েটি সুলতানের প্রেমিকা। সে রজনীকে দেখে চমকে গেল। সে মনে মনে ভাবল, আই হাই, রজনী যদি এখন ওর সামনে বইলা দেয় যে ও আমার বোন, তাহলে তো আমার 12টা বাইজে যাইব। না না, ওরে বিদায় করতে হইব। সুলতান রজনীকে ধমক দিয়ে বলল, এ মেয়ে এখান থেকে যা তো, কোনো ফুল লাগবে না। আরে ভাইয়া তুমি? তারপর রজনী কিছু বলার আগেই সুলতান তাকে আবার ধমক দিয়ে চুপ করিয়ে দিল। তুমি এই মেয়েটিকে চেনো সুলতান? হ আফা, সুলতান ভাই তো আমার বড় ভাই, তয় ভাই আমগো কষ্ট বুঝে না, খালি ঘুরে বেড়ায়। সুলতান তখন রজনীর গালে থাপ্পড় মেরে বলল, ওই যা ফাজিল এখান থেকে, তোর মাথায় মনে হয় সমস্যা আছে। বড়লোক ছেলে দেখলেই ভাই বানাতে মন চায়, তাই না? তোর ফুল লাগবে না, যা যা সর। প্রেমিকা তখন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটা সত্যি সত্যি সুলতানের বোন। চেহারায় কেমন যেন একটা মিল রয়েছে, আর সুলতানও কেমন ওর মতোই অনেকটা কথা বলছে। ব্যাপারটা ভালো লাগছে না। সুলতান রজনীকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল।
রজনীর ফুলগুলো পড়ে গিয়ে সব নষ্ট হয়ে গেল। পায়ে ব্যথা পেয়ে মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। প্রায় মাস 6 পর একদিন সুলতান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জানা গেল তার লিভার ক্যান্সার হয়েছে। তৈয়ব আলী চিন্তায় চিন্তায় পাগল প্রায়। অসুস্থ ছেলের পাশে বসে শুধু চিন্তাই করেন আর কাঁদেন। ছোট বোন রজনী ভাইয়ের সেবা করে আর বাবার কান্না দেখে নিজেও শুধু কাঁদে। সুলতান তার বাবার হাত জোড় করে একদিন বলে, আব্বা, যেভাবেই হোক আমার চিকিৎসা করাও, আমার সুস্থ করো আব্বা, আমি মরতে চাই না আব্বা। এভাবে হাহাকার করে সুলতান কাঁদতে থাকে। উপায় না পেয়ে তৈয়ব আলী মেয়েকে সাথে নিয়ে ভিক্ষা করতে বের হন। ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে থাকেন তৈয়ব আলী। ছোট বোন রজনী যাকে পায় তার কাছেই হাত পেতে সাহায্য চায় ভাইটার জন্য। কেউ একটু মুখ ফিরিয়ে চায়, কেউ বা তাড়িয়ে দেয়। একদিন তৈয়ব আলী সুলতানের সেই বন্ধুদের দেখতে পায়। সাথে সাথে তাদের কাছে দৌড়ে যায়। সবাইকে সুলতানের অসুস্থতার কথা বলে এবং সাহায্য চায়। কিন্তু তার কথা শুনে সুলতানের বন্ধুরা রেগে যান এবং বলেন, কাকা, ওর মতো বাটপার কোনো বন্ধুর সাহায্য আমরা করতে পারবো না। আপনি এত কষ্ট করেন, অথচ ও কি করত? বড়লোকি ভাব দেখিয়ে পাল্লা দিয়ে চলতো আমাদের সাথে। আপনাকে সাহায্য করতে আমরা রাজি আছি, তবে ওর মতো কুলাঙ্গারকে আমরা কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আফা, আপনি না আমার ভাইরে ভালোবাসেন, তার লগে না প্রেম করতেন? আপনি তাহলে সাহায্য করবেন না কেন আফা? না না, ওর মতো বাটপারকে আমি ভালোবাসি না। যেদিন জানতে পেরেছিলাম ও আমার সাথে মিথ্যা পরিচয়ে সম্পর্ক করতে যাচ্ছিল, সেদিনই ওকে আমি ছেড়ে দিয়েছি। আমি কোনো মিথ্যাবাদী বাটপারের সাহায্য করতে পারবো না, যে কিনা আপনজনদের গরিব বলে পরিচয় দিতেও লজ্জা পায়। ফুলের মতো একটা ছোট বোনের গায়ে হাত তোলে। ওর চিকিৎসা না করানো উচিত আঙ্কেল। আপনি ওর চিন্তা বাদ দিয়ে দিন, আর আমরা ওর জন্য কোনো সাহায্য করব না। ওর শিক্ষা হওয়া উচিত। তৈয়ব আলী ওদের আর কিছু না বলে মাথা নিচু করে রজনীকে নিয়ে আবার ভিক্ষা করতে অগ্রসর হল। যেই গরিব বাবা আর বোনকে পরিচয় দিতে একদিন সুলতান লজ্জা পেত, বিরক্ত বোধ করত, আজ তার মরণ ব্যাধি ক্যান্সারের চিকিৎসার টাকা জোগাতে তার সেই গরিব বাবা আর বোনই পাগলের মতো ভিক্ষার পথ বেছে নিল। আর তার বড়লোক বন্ধুবান্ধব, প্রেমিকা সবাই তার করা অপরাধের শাস্তিস্বরূপ কোনো সাহায্যই করল না। বাবর শহরে ড্রাগ সাপ্লাই করে। সব ধরনের নেশাদ্রব্যই তার কাছে পাওয়া যায়। একদিন এই পথেরই একজন বাবরের কাছ থেকে ড্রাগস নিতে আসে। বাবর তার কাছে গাঁজা বিক্রি করে। মোটা অঙ্কের টাকা পায় সে। তার বেচাকেনা হয়ে যাওয়ার পর পাশেই কোনো এক মেয়ের একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটির কাছে গিয়ে বুঝতে পারে কেউ একজন ভুলক্রমে ফেলে গিয়েছে। ওইদিকে তাবাসসুম নামের একটি মেয়ে কি যেন খুঁজছে। মনে হচ্ছে তার কিছু একটা জিনিস হারিয়ে গিয়েছে। ঠিক তখন পেছন থেকে তাকে বাবর ডাক দেয়, এটা আপনার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ব্যাগ। বাবর তার হাতে ব্যাগটি ফেলে দিয়ে চলে যেতে লাগলো। আরে শুনুন। বাবর ফিরে তাকায়। থ্যাংক ইউ। বাবর ঠিক আছে বলে আবার চলে যেতে লাগলো। তখন মেয়েটি আবার তাকে ডাক দিয়ে বলে, আপনার নাম কি? বাবর আমার নাম। আপনি জেনে কি করবেন? না, এমনি। আরে দাঁড়ান না ভাই, কি করেন আপনি? ড্রাগসের বিজনেস। তাবাসসুম এদিক ওদিক চেয়ে, মানে কি? আপনি নেশার ব্যবসা করেন মানে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি নেশার সাপ্লাই দিই। দুনিয়ায় এত কাজ থাকতে এমন একটা খারাপ কাজ কেন করেন আপনি? দরকার হয় ছোটখাটো কাজ করুন, তাই বলে নেশার ব্যবসা কেন করবেন? এটা তো অপরাধ, অন্যায়। অপরাধ? অন্যায়? আরে ম্যাডাম, এই অপরাধ করতে তো আমাকে আপনাদের মতো বড় লোকরাই শিখিয়েছে, বাধ্য করেছে এই সমাজ আমাকে। কি বলছেন আপনি এগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। শুনুন তাহলে আমার জীবন সংগ্রাম। আমি হেঁটে হেঁটে চা বিস্কিট বিক্রি করতাম বিভিন্ন পার্কে বা রাস্তায়। একদিন এমনই এক পার্কে চা নিয়ে হাঁটছিলাম। তখন এলাকার এক বড় ভাই ডাক দিয়ে বলল, এই, এক কাপ চা দে। আমি আমার জিনিসপত্র নিয়ে এসে তার পায়ের কাছে বসে বড় ভাইকে চা দিলাম। অনেকক্ষণ পর তার কাছে চায়ের দাম চেয়ে বললাম, ভাই, চায়ের দামটা দেন, আমি আরেক দিকে যাবো। চায়ের দাম দিব মানে? তুই যে এলাকায় ব্যবসা করস, কয় টাকা দেশ আমারে? তোর কত বড় সাহস, যা এখান থেকে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিনি। আমি ছোট মানুষ ছিলাম, তাই আর কিছু না বলে চায়ের ফ্লাক্স আর বাকি জিনিস নিয়ে মন মরা হয়ে এগিয়ে গিয়েছিলাম। অন্য একদিন আরেকজন লোক আমার থেকে সিগারেট নিয়ে আর টাকা দিল না। টাকা চাওয়ায় সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। এরকম প্রায় সময়ই মানুষ আমার থেকে এটা ওটা নিয়ে টাকা দিত না। আমি গরিব ছিলাম, তাই লাভের থেকে লোকসান বেশি হতে লাগলো আমার। তাই সে ব্যবসা ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি অন্য একটি কাজের জন্য ঘুরতে লাগলাম। একদিন এক সাহেবের কাছে কাজ চাইতে গেলাম।
সাহেব আমার একটা কাম দেন না সাহেব, কাম না পাইলে না খাইয়া না খাইয়া মরে যাবো সাহেব। যা এখান থেকে, কাজ নাই কোনো আমার কাছে। তারপরও তার পা ধরে বসে পড়ে কাঁদছিলাম আর কাজ চাচ্ছিলাম। সাহেব কাম দেন না আমারে, যে কোনো একটা কাম দেন আমারে, আমি সব করবো সাহেব। পাসার ফকিরের বাচ্চা, সর এখান থেকে। লাথি মেরে ফেলে দিল আমাকে। আমি কাঁদতে কাঁদতে চলে গেলাম। এরকম যাকে দেখতাম তার কাছেই একটা কাজের জন্য অনুনয় বিনয় করতাম। একদিন এক ধনী দম্পতি দেখে তাদের দিকে এগিয়ে গেলাম। স্যার, ম্যাডাম আমার একটা চাকরি দিবেন, খালি এক পেট খাওন দিবেন, আর কিচ্ছু না। যাও যাও। ম্যাডামের পায়ে ধরে লুটিয়ে পড়েছিলাম। ম্যাডাম কাম দেন, ম্যাডাম একটা কাম দেন আমারে, অনেক খিদে আমার পেটে ম্যাডাম। তখন সেখানে থাকা মহিলার হাজবেন্ড রেগে গিয়ে আমাকে উঠিয়ে চর মারল আর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। আমি কাঁদতে কাঁদতে সেখান থেকেও চলে গেলাম। এভাবে কোনো কাজের সন্ধান না পেয়ে এক নীরব জায়গায় এসে বসে বসে খুব কাঁদছিলাম। ব্যবসা করে খাইতাম, তাও স্বার্থপর মানুষগুলা আমরা করতে দিল না। আমি গরিব দেখে কি এমন অবিচার করতো আমার উপর আল্লাহ? খারাপ পথে না যেয়া একটা কামের লাগে কত মানুষের পাউজে ধরলাম তার হিসাব নাই। একটা বড়লোক মানুষও ফিরা তাকাইল না আমার দিকে। বিখ্যাত করতে যাই নাই, একটা কামই তো চাইছিলাম, কয়টা ভাত খামু তাই। দিল না কেউ কাম। ঠিক আছে, ভালো মানুষ আর ভালো কামের যেহেতু দাম নাই, তাইলে আমি এখন খারাপের পথেই যামু। নিজের আগে বাসায় আলোই। আল্লাহ তুমি আমার মাপ করে দিও। আর তারপর থেকে এই পথে। ম্যাডাম, এক মুঠো খাবারের কষ্ট যে কতটা যন্ত্রণার সেটা আমার মতো 5টা গরিব এতিমরা বোঝে। আপনারা বড় লোকরা তো কত খাবারই নষ্ট করেন, আপনারা বুঝবেন না। এই পেটের দায়ে আমার মতো এমন হাজার খারাপ মানুষ তৈরি হয়। আপনারা চাইলেই পারেন একটা কাজ কাম আমাদের দিয়া সাহায্য করতে, তা কিন্তু করেন না। আমাদের কাজ দিতে আপনাদের বিবেক বাঁধে, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে আসার পর বয়কে শুধু শুধু টাকা দিতে আর আপনাদের বাধে না ম্যাডাম। সে মাসের শেষে টাকা পাবে সেটা জেনেও তাকে টিপস দিতে পারেন, আর আমাদের একবেলা খাওয়ার ভাত নেই জেনেও আমাদের উপর দয়া দেখাতে পারেন না। এখনো সময় আছে, আমাদের সমাজকে বদলাতে হবে। ধনীদের ভাবনা চিন্তার প্রসার ঘটাতে হবে। রাসেল গরিব বাবা মায়ের একমাত্র সন্তান, যে কিনা অত্যন্ত মেধাবী। অজপাড়া গাঁ থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সে ঢাকা শহরের অনেক বড় একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তার অনেক বড় স্বপ্ন একজন শিক্ষিত মানুষ হয়ে বাবা মায়ের কষ্ট দূর করবে। তার বাবা ধার দেনা করে কষ্টের টাকা দিয়ে তাকে ঢাকা শহরে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। ঢাকা শহরে এসে রাসেল একটি ম্যাচে উঠেছে, যেখানে তার 2টি ভালো বন্ধু জুটেছে, নীরব ও ফাহিম। তারাও ভালো স্টুডেন্ট। তারা 3জনই একে অপরের খুবই ভালো বন্ধু। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াকালীন সময়ে রাসেলের সম্পর্ক তৈরি হয় একটি শহরের আধুনিক মেয়ের সাথে। তার নাম লিজা। রাসেল মেয়েটিকে খুবই ভালোবাসে। মেয়েটি রাসেলের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে তার কাছে ব্যয়বহুল সব আবদার আর বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নেয়। রাসেল মেয়েটিকে ভালোবাসে, তাই সে আর না করতে পারত না কখনোই। আর এমনিতেও রাসেল খুবই সরল, তাই শহরের মেয়েদের এমন জটিলতা বুঝতেও পারে না সে। লিজার এমন ব্যয়বহুল সব আবদার পূরণ করার জন্য রাসেল তার বাড়িতে ফোন দিয়ে তার গরিব বাবার কাছে পড়াশোনার কথা বলে টাকা আনে। তার বাবা রিকশা চালিয়ে তার ছেলের জন্য টাকা পাঠিয়ে দেয়। একদিন বাবার থেকে আনলে অন্যদিন আবার মায়ের কাছে ফোন দিয়ে এটা ওটা বলে টাকা আনে। তার মা রাস্তার পাশে চা পানের একটি ছোট্ট দোকান চালিয়ে নিজেদের খরচগুলো টানার চেষ্টা করে আর রাসেলকে দেয়। আর রাসেল সেই টাকা লিজার পেছনে উড়িয়ে বেড়ায়। একদিন রাসেল লিজাকে আরেকটি ছেলের সাথে দেখে ফেলে। সাথে সাথে লিজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, লিজা তুমি এখানে? আর এই ছেলেটাকে? তিশা বলে, এটা আমার বয়ফ্রেন্ড। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, বয়ফ্রেন্ড মানে? তাহলে আমি কি হই তোমার? লিজা বলে, তুই এখন আমার কেউ না। তুই তো একটা ছোট লোক যে কিনা আমার প্রয়োজনগুলোই ঠিকমতো পূরণ করতে পারিস না। আর এই দেখ, ওর কি নাই, স্মার্ট হ্যান্ডসাম বাড়ি গাড়ি কি নেই, ওর সব কিছুই আছে। তোকে যেন আজকের পর থেকে আমার সামনে না দেখি। কথাগুলো শোনার পর রাসেলের অনেক খারাপ লাগে এবং অনেক কষ্ট পায় রাসেল, কারণ সে লিজাকে অনেক ভালোবাসত। এ ধাক্কাটা রাসেল সামলে নিতে না পেরে ধীরে ধীরে ভেঙে পড়ল রাসেল এবং ডিপ্রেশনে চলে যায়। পড়ালেখা ঠিকমতো করে না। যে ছেলেটা সিগারেট ধরাতো না, সে এখন সব থেকে বেশি ধূমপান করে, একা একা বসে থাকে। রাসেলের এই পরিবর্তন দেখে নীরব আর ফাহিম খুবই অবাক হয়ে যায় যে ছেলেটার কি হলো। তারা রাসেলের কাছে জানতে চাইলে সে তাদের কোনো জবাব না দিয়েই উঠে চলে যায়।
ধরতে গেলে তাদের অ্যাভয়েড করে চলে। একদিন রাসেল লিজার একটি ওড়না নিয়ে খুবই কান্না করতে থাকে। কান্নার এক পর্যায়ে সে হুট করে দরজা লাগিয়ে দেয়। নীরব তখন বাথরুমে আর ফাহিম ফোনে কথা বলছিল। ফাহিম ব্যাপারটা বুঝতে পেরে নীরবকে ডাক দিয়ে দরজা টোকাতে শুরু করে। দরজা ভেতর থেকে না খোলায় তারা দুজনে মিলে দরজা ভেঙে ফেলে। ঢুকে দেখে রাসেল সিলিং ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। ওরা দুজন রাসেলকে নিচে নামিয়ে আনে। ফাহিম রাসেলের গালে একটি চড় লাগিয়ে দিয়ে বলে, আরে তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সব কষ্ট দূর হয়ে যাবে? শোন, একটা কথা বলি, গ্যালারির সব দর্শকই তো তোর সমর্থন করবে না, তাই বলে কি তুই খেলা ছেড়ে দিবি? না তো। তেমনি জীবনেও সবকিছু তোর অনুকূলে থাকবে না, প্রতিকূলতাও থাকবে। পাওয়া না পাওয়ার সমীকরণ কষতে পারিসনি বলে কি আত্মহত্যা করতে হবে? পাওয়া না পাওয়া, টেনশন, ডিপ্রেশন হিসেবটা সবার জীবনেই গড়মিল। এই হিসেব কষতে বসা মানুষ শুধু তুই একাই না। জেনে খুশি হবি যে 16 কোটি মানুষের মধ্যে 99.4% মানুষ এই হিসেব কষতে ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ায়। অন্যদিকে 0.6% মানুষ তোর মতো আত্মহত্যা করে। কি ভাবছিস এই 99.4% মানুষ ভুল আর তুই 0.6% মানুষ সঠিক? একদমই না। কি ভাবছিস মরে গিয়ে বেঁচে যাবি? এইটা নিতান্তই তোর ভুল ধারণা। একবার ভাবতো তুই মরে গেলে কয়টা মানুষ অর্ধমৃত হয়ে যাবে? তোর গরিব বাবা মায়ের কথা একটিবার ভাববি না? যারা কষ্ট করে ধার দেনা করে শহরে পাঠিয়েছে তোকে পড়াশোনা করার জন্য, তাদের স্বপ্ন যে তুই একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবি। আর সেই তুই কিনা অমানুষের মতো এই কাজটা করতে যাচ্ছিলি। এত নিষ্ঠুর কি করে হতে পারলি তুই? তুই ডিপ্রেশনে ভুগছিস মানলাম, তাই বলে জীবন বিসর্জন দিয়ে দিবি? এটা নিশ্চয়ই কোনো সমাধান নয়। ছোটবেলা থেকেই শুনে আসছি, সুখ দুঃখ নাকি মুদ্রার এপিট ওপিট। দুঃখের পর নাকি সুখ আসবে, এটাই প্রকৃতির নিয়ম। সে সুখের স্বাদটা না নিয়ে দুঃখের কাছে হার মেনে নিবি? যার জন্য তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি, তোর মৃত্যুর পর সে ঠিকই সুখী হবে, অন্য কারো সংসারে, অন্য কারো জীবনে। তার জীবনে কোনো পরিবর্তন হবে না। এই ডিপ্রেশনের জাল ছিঁড়ে বেরিয়ে আয়, নিজেকে নতুন করে উদ্ভাবন কর। মনে করবি পৃথিবীর মধ্যে তোর মতো আর কেউ নেই, তুই সবার থেকে আলাদা। তোর আঙুলের ছাপ যেমন কারোর সাথে মিলবে না, তেমনি তোর মাঝে সৃষ্টিকর্তার দেওয়া সুপ্ত প্রতিভাও কারোর সাথে মিলবে না। সৃষ্টিকর্তা তোকে তৈরি করেছে, তার নিশ্চয়ই কোনো ভুল হবে না। তোর আশা পুড়িয়ে গেছে, বাঁচতে ইচ্ছে করছে না, কার জন্য তুই আত্মহত্যা করবি? যে তোকে ভালোবাসেনি তার জন্য? কি বোকা তুই! শোন, যারা তোকে ভালোবাসে তাদের আগড়ে ধরেই বাঁচতে থাক, ভালো থাকবি শতভাগ। জীবনটা অনেক সুন্দর। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবেলা একজন ক্ষুধার্ত পথভিক্ষুককে ভরপেট খাবার খাইয়ে দেখ। ঈদ আসলে একটি পথশিশুকে একটি টি শার্ট কিনে দিয়েই দেখ না। তাদের খুশি দেখে তুই ভুলে যাবি দুনিয়ার সব খারাপ চিন্তা। তোর বাঁচার ইচ্ছে হবে 100 বছর। রাসেল তার ভুল বুঝতে পারে আর ওদের কাছে ক্ষমা চায়। আবেগ, কষ্ট, ডিপ্রেশন কিংবা টেনশনে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না দয়া করে। জীবনটা সৃষ্টিকর্তা আপনাকে দান করেছে, আবার সময় হলে তিনিই আপনার জীবনের ইতি টানবেন। সৃষ্টিকর্তার দেয়া জীবন আপনি নিজে শেষ করে দেওয়ার অধিকার রাখেন না। যে জিনিসটা আপনার তৈরি করার ক্ষমতা নেই, সুতরাং সে জিনিস বিনাশ করার অধিকারও আপনার নেই। আব্দুল্লাহ খুবই নম্র, ভদ্র এবং পরহেজগার একজন যুবক। মুরব্বীদের সম্মান করা, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা থেকে শুরু করে মানবিক গুণাবলীর অধিকারী সে। সাব্বির এবং চয়ন ওরা হলো এলাকার সবথেকে বড় মাদক সেবক এবং বেয়াদব ছেলে। রাস্তাঘাটে প্রতিদিন মেয়েদের পিছু নেয়া এবং আজে বাজে কথা বলে ওরা। মেয়েরা যে পথে হেঁটে যায় সেখানে তারা অপেক্ষা করতে থাকে প্রতিদিন। নেশার জগতের কোনো নেশাই বাদ নেই যা ওরা স্পর্শ করেনি। আজান দিয়েছে, তাই আব্দুল্লাহ নামাজে যাচ্ছে। যাওয়ার পথে আব্দুল্লাহ দেখতে পেল সাব্বির আর চয়ন মোবাইলে কিছু একটা দেখছে। ওদের দেখে আব্দুল্লাহ অগ্রসর হলো। সাব্বির আর চয়ন, তোরা কি করছিস? আজান দিয়েছে, চল নামাজ পড়ে আসি। আমরা ব্যস্ত আছি, দেখতে পাচ্ছিস না? নামাজের থেকে জরুরি কিছু হতে পারে? চল, জামাত শুরু হয়ে যাবে। আরে ধুরো শালার বেটা, মেজাজ খারাপ করিস না, যা তো এখান থেকে। তোর কাজ তুই কর, আমাদের কাজ আমাদের করতে দে। আব্দুল্লাহ চলে গেল সেখান থেকে। পরদিন আব্দুল্লাহ বাসায় ফেরার পথে দেখতে পেল সাব্বির আর চয়ন প্রতিদিনকার ন্যায় আজকেও একটি মেয়ের পথ আটকে তাকে জ্বালাতন করছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ওদের কাছে গেল। সাব্বির, এগুলো কি করতেছিস তোরা? এগুলো ঠিক কাজ না। ভাই, তুই আবারও মাঝখানে ভামা দিতে আসছস? ওরা আমাদের বোনের মতো, ওদের সাথে এগুলো করা ঠিক না ভাই। সবাই যদি বোন হয় তাহলে বিয়া করবো কারে? তুই কি তোর বউরে বর্গা দিবি আমগো কাছে?
ভাই আমার কথা শুন, এগুলা বাদ দে। আজকে তুই বেশি মেজাজ গরম করে ফেললি। এ চন ধর শালারে, আজকে উচিত শিক্ষা দিতে হবে। আবদুল্লাহকে মেরে ওরা পাঠিয়ে দিল। একদিন সাব্বির বসে সিগারেট খাচ্ছে। হঠাৎ তার পেটের ডান পাশে ব্যথা করে উঠল, কিন্তু কিছুক্ষণ পর ব্যথা চরম পর্যায়ে উঠল। সাব্বির সেখানেই অসুস্থ হয়ে পড়ল। পরদিন সাব্বির আর চয়ন বসে আছে। সাব্বির অনেক কান্না করছে। ওর হাতে একটা ডাক্তারি রিপোর্টের ফাইল। আবদুল্লাহ নামাজ পড়তে যাওয়ার সময় সাব্বিরকে কান্না করতে দেখে সাব্বিরের পাশে গিয়ে বসল। কিরে সাব্বির, কি হয়েছে, কান্না করছিস কেন? হসপিটালের রিপোর্ট আসছে, সেখানে বলা হয়েছে ওর লিভার সিরোসিস নামক রোগ হয়েছে। আবদুল্লাহ চমকে উঠল সাব্বিরের রোগের ব্যাপারে শুনে। তারপর বলল, শোন তোদের বলি, এতদিন যত অপরাধ করেছিস তার জন্য তওবা পড়ে ভালো হয়ে যা। ভালো কাজ কর। ভালো কাজ করলে মানুষ তোদের সবসময় স্মরণ করবে, দোয়া করবে, সম্মান করবে। খারাপ কাজের জন্য মানুষের বদদোয়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আজ বেঁচে আছি, কাল হয়তো নাও থাকতে পারি, কিন্তু মৃত্যুর আগে ভালো কাজ করলে, ভালোভাবে চলাফেরা করলে মানুষ আজীবন স্মরণ করবে তোদের। ভাই ক্ষমা করে দে আমাদের। তুই ঠিকই বলেছিস, আমরা সব খারাপ কাজ ত্যাগ করে দিলাম, আর কখনো কোনো খারাপ কিছুর সাথে জড়িত হব না আমরা। তাহলে চল এবার নামাজে, নামাজের সময় হয়ে গিয়েছে। আবদুল্লাহ, সাব্বির, চয়ন নামাজে চলে গেল। সৎ কাজ এবং মানুষকে সবাই ভালোবাসে। সৎ পথে চলতে হলে বাধা বিপত্তি আসবেই, কিন্তু সততা, সুন্দর ব্যবহার এবং ভালো কাজের জন্য মৃত্যুর পরেও মানুষের অন্তরে অমর হয়ে বেঁচে থাকা যায় চিরকাল। তাই তো বলি, পারলে একটা বটগাছ হও। পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে। যাবার সময় হয়তো তোমার একটা ঢাল ভেঙে নিয়ে যাবে। কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে। কত লতা পরজীবীর মতো গজাবে তোমাকে ঘিরে। কিছু আসে যায় না, বটগাছ বটগাছই। তার অনন্যতা একটা ঢাল ভাঙলে কিছুই কমে যাবে না। পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না। ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটা বটবৃক্ষ ছিল। আসলাম গরিব একজন ঝালমুড়ি বিক্রেতা। ভ্যানের মধ্যে তার ছোট এক শরবত আর ঝালমুড়ির দোকান। আলী তার ছোট ভাই। দুজন ভ্যান নিয়ে হেঁটে হেঁটে ঝালমুড়ি বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই কোনো রকমে খেয়ে পড়ে বাঁচে। ছোটবেলায় তারা বাবা মা দুজনকেই হারিয়েছে এক দুর্ঘটনায়। তখন আলী একেবারেই ছোট ছিল। ছোট ভাইটাকে নিয়ে কিভাবে জীবন পার করবে আসলাম, তাই মহাজনের কাছ থেকে একটি ভ্যান নিয়ে ঝালমুড়ি এবং শরবতের ব্যবসা শুরু করে। আলী বড় হয়েছে, তাই ভাইয়ের সাথে সেও দোকানদারি করে। কাস্টমারদের ঝালমুড়ি, শরবত এসব পরিবেশন করে। বড় ভাই আসলামের হাতে হাতে একটু সহযোগিতা করে। আসলাম সৎ পথে উপার্জন করে নিজের ছোট ভাইটিকে বড় করছে, নিজের শখ, আহ্লাদ, জীবন যৌবন সব কিছু ত্যাগ করে। জাইমা আর রাখি, ওরা দুই বান্ধবী। ওরা এসেছে জাইমার প্রেমিক জয়ের সাথে দেখা করতে। অপেক্ষা করতে করতে তারা এসে একটি গাছের নিচে বসল। ছোট আলী তখন সেখানেই খেলছিল। জাইমা আর রাখি সময় কাটানোর জন্য সেলফি তুলতে লাগল। তখনও আলী একটি গাছের সাথে আঁকিবুকি খেলছিল। রাখির তখন জরুরি ফোন আসায় সে জাইমাকে বলল, শোন না, আমার না যেতে হবে রে। জয়ের সাথে দেখা তো করে যা। করবো তো, তবে আজ পারছি না রে, আরেকদিন ঠিক দেখা করে নিব। আসি রে। ঠিক আছে, যা তাহলে। রাখি তাড়াহুড়া করে চলে গেল। রাখি আর জাইমার কথোপকথনের সময় আসলাম আলীকে ডাক দিল। এ আলী, কই গেলি রে? এদিকে আয় তো তাড়াতাড়ি, দোকানে কাস্টমারের চাপ বেশি। হ্যাঁ ভাই, আইতাছি। জাইমা বসে বসে জয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর জয় আসলো। তোমাকে ফোন দিচ্ছি কতবার, তোমার ফোন বন্ধ কেন? পুরো পার্ক খুঁজে খুঁজে অস্থির আমি। কি বলো, আমার ফোন বন্ধ মানে? আমার ফোন তো আমার ব্যাগেই, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে জাইমা ব্যাগে খুঁজতে শুরু করলো, কিন্তু মোবাইল আর পাচ্ছে না। আমার ফোন কোথায়? আমার কাছেই তো ছিল। ওয়েট ওয়েট, আমার পাশে তো একটা ছেলে কি যেন করতেছিল, নিশ্চয়ই ওই ফোনটা নিছে। ওই ওই যে ওই যে ঝালমুড়ির দোকানের ছেলেটা। চলো তো, ওর কাছ থেকে আগে মোবাইলটা বের করি আগে। হ্যাঁ চলো। ওরা দুজন তাড়াতাড়ি আসলামের দোকানের দিকে অগ্রসর হলো। জয় গিয়েই আলীকে টেনে হিজড়ে অন্যদিকে নিয়ে আসলো। আলীকে মারতে শুরু করলো। জাইমা বলতে লাগলো, এই ছেলে, আমার মোবাইলটা কোথায়? মোবাইল দে আমায়। কি কোন ম্যাডাম, আমি জানবো কেমন আপনার মোবাইল কোথায়? তুই এভাবে স্বীকার করবি না, বুঝেছি, তোকে স্বীকার করতেই হবে। এই বলে আলীকে আবার বেধম মারা শুরু করলো জয়। ছোট ভাইয়ের চিৎকার শুনে আসলাম দৌড়ে আসলো সেখানে। স্যার সারেন, ম্যাডাম সারেন সারেন, আমার ভাইটারে সাইরা দেন, মারেন না ওরে। স্যার, আমার ভাইটারে মারতাছেন কেন? কি করছে হয়? এই ছোট লোকের বাচ্চা, তোর ভাইকে বল আমার মোবাইল ফেরত দিতে।
ও আমার মোবাইল চুরি করেছে। না ম্যাডাম, আমার ভাই এরকম করতে পারে না, মনে হয় আপনাকে কোনো ভুল হয়েছিল। কিরে অলি, তুই মোবাইল চুরি করছস? না ভাই, বিশ্বাস করো আমি কোনো মোবাইল নিই নাই। তোদের দুই ভাইকে দেখছি এখন পেটাতে হবে। এই বলে আসলামের গায়ে হাত তুলতে যাবে, তখনই রাখি এসে জাইমার মোবাইল দিয়ে বলল, এনে তোর মোবাইল, আমি ভুল করে আমার সাথে নিয়ে গিয়েছিলাম, তাই আবার দিতে আসলাম। কিন্তু কি হয়েছে এখানে? কি, মোবাইল তোর কাছে ছিল? ম্যাডাম, আমার ভাইটারা আমি কোনোদিন খারাপ কাজ শিখাইনি জীবনে। বাপ মা মরার পর দুই ভাই না খাইয়া থাকলেও কখনো চুরি করি নাই, কাম কইরা খাই। আজকে আপনারা আমার ছোট ভাইটারে খালি খালি সোরের অপবাদ দিয়া মারলেন। আচ্ছা ম্যাডাম, আপনারা তো শিক্ষিত, বড়লোক বাপ মাগো পোলা পাইন, তারপরও আমগো মতো গরিবদের প্রতি আপনাকে এত অবিচার কেন? আমরা কি মানুষ না? আমগো ওই উপরওয়ালা বানাইছে, আর আপনাকেও তিনিই বানাইছে। আপনারা মানুষ আর আমরা গরিবরা কি অমানুষ? ম্যাডাম, আপনাকে শরীরের রক্ত আর আমগো শরীরের রক্তের কি রং আলাদা? মরলে তো ধনী গরিব সবাই রে সে মাটির ঘরে যাইতে হইব, নাকি আপনাকে লাগে আলাদা বিএফি এসি কবর আছে? কন দিয়ে একটু ম্যাডাম। তারপরে কিল্লেই গে আপনারা আমগো উপর এত অবিচার করেন? কিল্লেই গে, কিসের এত অহংকার করেন আপনারা? শুনেন ম্যাডাম, অহংকারী জীবন থাহে না। ওই যে উপরে যিনি আছে তিনি অহংকারীকে পছন্দ করেন না। উপরওয়ালা ধনী গরিব বুঝে হুইনাই তৈরি করছে। আমরা গরিবরা যদি দুনিয়াতে না থাকতাম তাহলে আপনাকে মতো ধনীদের মূল্য থাকতো না। আপনাকে পায়ে ধরি, গরিবকে উপরে এমন অবিচার করেন না, আর বাঁচার অধিকার আমগো আছে। এই বলে আসলাম আলীকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। জাইমা, জয়, রাখি খুবই অনুতপ্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসলে টাকা, যশ, ক্ষমতার অহংকারে আমরা নিজেদের মনুষ্যবোধ হারিয়ে ফেলেছি। আমরা মানুষকে এখন আর মানুষ মনে করি না। ক্ষমতার জোরে অসহায়দের সাথে করি জুলুম। অহংকারী আর জুলুমকারী চিরজীবন বেঁচে থাকে না। অহংকার ত্যাগ করে নিজেদের মনুষ্যত্ববোধকে জাগ্রত করি, ধনী গরিব ভেদাভেদ না করি।